১/১১ সেনা সমর্থিত সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশের কিছু প্রধান পত্রিকা বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সুপরিকল্পিত প্রোপাগান্ডা শুরু করে। ২০০৯ সালে শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে ক্ষমতায় বসানোর পর সেই অপপ্রচারের তীব্রতা আরও বৃদ্ধি পায়। খালেদা জিয়াকে অবৈধ কর্মকাণ্ডের মদতদাতা এবং তারেক রহমানকে পলাতক অপরাধী হিসেবে উপস্থাপন করা হতে থাকে, যেখানে সত্যের চেয়ে রাজনৈতিক ন্যারেটিভই প্রাধান্য পায়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলায়। যারা একসময় বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখতেন, গণঅভ্যুত্থানে হাসিনার বিদায়ের পর আজ তাদের অনেকেই ভিন্ন সুরে কথা বলছেন, যার উদাহরণগুলো কেবল অতীত ইতিহাস নয়, এগুলো বাংলাদেশের সাংবাদিকতার দ্বিচারিতা ও ক্ষমতাকেন্দ্রিক আচরণের জীবন্ত দলিল। প্রথম আলো। ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম আলোর পাতায় পাতায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু হয়। খালেদা জিয়া ও তারেক রহমানকে লক্ষ্য করে একের পর এক বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হতে থাকে পত্রিকাটিতে। ২০০৭ সালের ৩রা জুন খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে ১০০ কোটি টাকা চেয়েছিলেন তারেক শিরোনামের প্রতিবেদন পাঠকের মনে গভীর সংশয় সৃষ্টি করে। এরপর সাবেক একান্ত সচিব নুরুল ইসলামের সাক্ষাৎকারকে প্রামাণ্য দলিল হিসেবে তুলে ধরে প্রকাশিত হয়। দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়া বেপরোয়া হয়ে পড়েন। ২০০৭ সালের ৪ জুন তারিখে বিএনপির দুর্নীতি দুর্বৃত্তপনা শিরোনামে সম্পাদকীয়তে লেখা হয়, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সব শক্তি হারিয়ে ফেলেছে। খালেদা জিয়া ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি এমন একটি দুর্বৃত্ত চক্র গড়ে তুলেছিলেন যাকে রাজনৈতিক দল বলা যায় না। ২০১৩ থেকে ২০২১ সময়কালে প্রথম আলোর রিপোর্ট ও কলামে বিএনপিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও ইতিহাস বিকৃতির সঙ্গে যুক্ত করার ধারাবাহিক প্রচেষ্টা চলে। শিরোনামগুলোর মধ্যে ছিল, তারেক হামলাকারীদের আশ্বাস দিয়েছিলেন ২৫ অক্টোবর ২০১৭, গ্রেনেড হামলায় খালেদ তারেক জড়িত ২২ আগস্ট ২০১৪। কলামে প্রকাশিত হয়, নৈতিকভাবে তারেকও দণ্ডিত, তারেক রহমানের অভিনব রাষ্ট্রপতিত্ব। এসবের উদ্দেশ্য ছিল চরিত্র হনন ও জাতীয়তাবাদী ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। প্রথম আলোর কাভারেজে বিএনপির বিরুদ্ধে মূলত ৫টি কৌশল দেখা যায়: সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সংযোগ, নৈতিক দোষারোপ ও চরিত্র হনন, ইতিহাস বিকৃতি, নেতৃত্বকে অকার্যকর দেখানো ও ষড়যন্ত্রের অভিযোগ তৈরি করা। ডেইলি স্টার ২০০৯ সালের ২৬ অক্টোবর ডেইলি স্টারে প্রকাশিত হয়, ইট ওয়াজ আ হাওয়া ভবন প্লট। এতে ২১ আগস্টের গ্রেনেড হামলাকে বিএনপি জামায়াত সরকারের রাষ্ট্রীয় ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী হাওয়া ভবন ছিল একটি বিকল্প ক্ষমতা কেন্দ্র, যেখানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তি, জঙ্গি সংগঠনের নেতা ও পলাতক খুনিরা একত্র হয়ে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে। হামলার পর সত্য আড়াল করতে চলে রাষ্ট্রীয় কাভার আপ, জজ মিয়া নাটক, প্রমাণ ধ্বংস, ভুয়া তদন্ত কমিশন। ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় যখন যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো বিরোধীদের ঘাড়ে চাপানো হচ্ছিল, ডেইলি স্টার একটি কার্টুন ছাপে, যেখানে শেখ হাসিনার সামনে পেট্রোল বোমা হাতে খালেদা জিয়াকে দেখানো হয়। ডেইলি স্টারের শিরোনামগুলোতে ছিল, প্রটেক্টিং করাপ্ট সন খালেদাস বিগেস্ট পলিটিক্যাল মিস্টেক, খালেদা ফেইল্ড বাই সেভিং করাপ্ট সন, তারেক বিলিভস ইন রং হিস্ট্রি। নির্বাচনের দিনেই কোকোর মানি লন্ডারিংয়ের খবর ছাপা ছিল সেই কৌশলের অংশ। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলের অন্যতম উদাহরণ। ২০১৪ সালে খালেদা জিয়াকে দেশদ্রোহী সন্ত্রাসী আখ্যা দিলেও বর্তমানে তাকে আপসহীন নারী, গণতন্ত্রের প্রতীক হিসেবে তুলে ধরছে বাংলাদেশ প্রতিদিন নামের একই পত্রিকা। জনকণ্ঠ। শেখ হাসিনার শাসনামলে জনকণ্ঠে বিএনপি নেতাদের বিরুদ্ধে লাঠিবহর, রণক্ষেত্র, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি শব্দে পরিকল্পিত নেতিবাচক বয়ান গড়ে তোলা হয়। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জ্বালাও পোড়াও আন্দোলন সবকিছুর সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলে। তবে সাম্প্রতিক সময়ে সম্পাদকীয় নীতিতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের এ আচরণ তুলে ধরে উদাহরণের তালিকা আরও লম্বা করা যেতে পারে। তবে যে গণমাধ্যমগুলো একসময় বিরোধী রাজনীতিকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের প্রতীক বানিয়েছিল, হাসিনার পরিবর্তনের পর ক্ষমতার পরিবর্তনে তারাই আবার একই শক্তিকে গণতন্ত্রের আশার প্রতীক হিসেবে হাজির করছে। এতে স্পষ্ট, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ক্ষমতার সঙ্গে ভাষা বদলায়, কিন্তু এতে ওইসব গণমাধ্যমের চরিত্র ও নৈতিক অবস্থান বদলাবে কিনা সে প্রশ্ন রয়েই যাচ্ছে।